একটু ডালিমের ভণ্ডামি নিয়ে কথা বলবো। আপনার কি মনে হয় ডালিম যে এসে সাক্ষাৎকার দিল, সেখানে সে যে ভণ্ডামি করে গেল, এইগুলা জানার পর বা শোনার পর আপনার প্রতিক্রিয়াটা কি আগে শুনতে চাই। ডালিম যে আহ, ডালিম কোথায় এসে সাক্ষাৎকার দিয়েছে, কোথায় লাইভে আসছে আমি সেটা জানতাম না। পরে জানলাম যে কোন এক বিহারীর পুতের ইউটিউবে এসে সে কথা বলছে। তো বিহারীর পুতের মানে চ্যানেলে বা প্ল্যাটফর্মে যাওয়ার মতো যে রুচি থাকার কথা, সেই রুচি আমার নাই। তো যার কারণে বিহারীর পুতকে আমি চিনিও না, তার প্ল্যাটফর্মও জানি না। দেখলাম যে আমাকে ইনবক্সে, কমেন্ট বক্সে বিভিন্ন জায়গাতে অনেকে বলতেছে বিহারীর পুত ডালিমের লাইভ নিয়ে আমার মন্তব্য কি, সে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিকে দেখার মতো যে মানসিকতা থাকার দরকার সেটা আমার নাই। প্রথমত মনে হয়েছিল যে ওকে যদি আমি সামনে পাইতাম তাহলে আমি 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 জানি না আমি তাকে কি করতাম। এই বঙ্গবন্ধুর খুনি, যে মৃত্যুদণ্ড প্রাপ্ত খুনি, 50 বছর পরে সে জনসম্মুখে এসে সে কথা বলতেছে, এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমার মনে হইতেছিল যে মানে আমি কি কর মানে আমার আমার আমি আমি বুঝতে পারতেছিলাম যে আমি তাকে আমার প্রতিক্রিয়া কিভাবে করব, যে তাকে আমি কি করতাম সামনে পাইলে। মানে বলা যায় কি, এটা আমাদের জন্য একটা ব্যর্থতা যে আমরা বঙ্গবন্ধুর খুনিকে দেখতেছি এবং আমরা আসলে কিছু করতে পারছি না, তাই না? এবং এটা জাতি হিসেবে, রাষ্ট্র হিসেবে এটা আমাদের একটা ব্যর্থতা যে আমরা বঙ্গবন্ধুর খুনিকে আমরা এই খুনিকে আমরা আহ ইয়েতে ঝুলাইতে পারি না এখন পর্যন্ত। মৃত্যুদণ্ড নিয়ে মাথায় নিয়ে সে ঘুরতেছে। এই যে ডালিমকে আনা হয়েছে সেটা হচ্ছে একটা মেটিকুলাস ডিজাইনের অংশ হিসেবে ডালিমকে এই সময়ে আনা হয়েছে। এবং ডালিমের বক্তব্য যদি কেউ মনোযোগ দিয়ে শুনে তাহলে সেখানে দেখা যাবে অনেক মিথ্যাচার আছে, ইতিহাসের বিকৃতি আছে, অনেক বিরুদ্ধাচরণ আছে। আহ এই জিনিসগুলো খুব বেশি দেখা যাবে। সে অনেক মিথ্যাচার করছে, ইতিহাস বিকৃত, বিরুদ্ধাচরণ। তার বইয়ে যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, যে ডালিমের যে বই, সে বইয়ে সে একরকম বলছে, লাইভে একরকম বলছে। এইগুলা আমার কাছে মনে হয়েছে। এবং কয়েকটা সত্য সে বলছে যেটা ক্লিয়ার হয়ে গেছে, যে বঙ্গবন্ধুকে হত্যা করা, এতদিন যে প্লট রচনা করা হয়েছিল, যে বঙ্গবন্ধুর শাসনামল ভালো ছিল না, দুর্নীতি পরায়ণ ছিল, আহ দ্রব্যমূল্য, বাক স্বাধীনতা ছিল না, দুর্ভিক্ষ হয়েছিল ওই সময়। গণমাধ্যমের স্বাধীনতা ছিল না, এরকম নানা রকম কথাবার্তা, বাকশালের কথাবার্তা, এই সমস্ত কারণে তারা কি করছিল, বঙ্গবন্ধুকে হত্যা করেছিল, এইরকম নেগেটিভ তারা প্রচার করেছিল। কিন্তু ডালিমের গত দিনের সাক্ষাৎকার থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে না, এটা এতদিন ধরে জামাতিরা, স্বাধীনতা বিরোধীরা বা বঙ্গবন্ধুর খুনিরা যে নেগেটিভ প্রচার করেছিল সেটা ডালিমের বক্তব্য অনুযায়ী কিন্তু মিথ্যা। কি কারণে মিথ্যা? কারণ সে বলছিল যে বঙ্গবন্ধুকে হত্যা করার পরিকল্পনা তারা মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকেই তারা করছিল। তাহলে বঙ্গবন্ধুর শাসনামল ছিল 72 থেকে 75 পর্যন্ত। তাহলে যদি তারা মুক্তিযুদ্ধ চলাকালীন, অর্থাৎ যে বাংলাদেশের জন্মই হয় নাই, তখনই যদি তারা বঙ্গবন্ধুকে হত্যা করার করে, তাহলে তো বঙ্গবন্ধুর শাসনামল তো করার কথা না। তার মানে এটা বোগাস। তাহলে আমরা তাদের কিন্তু এই দাবিটা কিন্তু এইখানে কিন্তু মানে মিথ্যা আহ, হয়ে যায়। তারপরে হচ্ছে যেটা গুরুত্বপূর্ণ, আমি যেটা বলতে চাইছিলাম, যেটা সেটা হচ্ছে আহ, তার ডালিমের সাক্ষাৎকার থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আমার কাছে আহ, প্রতীয়মান হয়েছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ হচ্ছে আহ তার যে পুরো বক্তব্যটা, পুরো কাহিনীটা স্ক্রিপ্টেড ছিল। এবং সেই স্ক্রিপ্টেড আমি কিভাবে বুঝলাম, কারণ সে যতগুলো পয়েন্ট উল্লেখ করার চেষ্টা করতেছিল, সেই পয়েন্ট কয়েকটার মধ্যে আমি যেহেতু একটা লেখা লিখে রাখছিলাম, সেইটার মধ্যে আমার আমি আমি যে যতটুকু আমি তার লেখা আমি শুনছি, তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটা পয়েন্ট, সেগুলো হচ্ছে আপনারা একটু খেয়াল করেন তো, এই কথাগুলো আপনারা আগে কখনো শুনছেন কিনা। ভারত বিরোধিতা, ভারত বিদ্বেষ, ইসলামী সংস্কৃতি। হ্যাঁ, সে কথায় কথায় বারবার বলতেছিল আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কৃতি, এবং সে কথায় কথায় সে নিজেকে একজন সাচ্চা পাক্কা মুসলিম এরকম বলে সে দাবি করেছিল। ইসলামী সংস্কৃতি ছিল তার বক্তব্যে। বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখবেন? একজন ভারতীয় নাগরিক কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখবে? আর কোনো ছিল না বাংলাদেশের? নজরুল ইসলামের জাতীয় সঙ্গীত, নজরুল ইসলাম ছিল, আরো অনেকে ছিল, কেন রবীন্দ্রনাথ ঠাকুর লিখবে? পৃথিবীতে এরকম আর নাই যে আরেক দেশের কবি আরেক দেশের জাতীয় সঙ্গীত লিখতেছে। এই কথাগুলো সে বলছে। তারপর সে বলছে আত্মসমর্পণের সময় বাংলাদেশে প্রতিনিধি কেন ছিল না? তারপর বলছে যে সিরাজ শিকদার অনেক মানুষকে খুন করছে, সিরাজ শিকদার নিয়ে সে কথা বলছিল।
তারপর ডালিমের বউয়ের অপহরণ বিষয়টা আনছে। তো তারপর হচ্ছে কি বুদ্ধিজীবী হত্যা করেছে ভারত। 26শে মার্চ বঙ্গবন্ধু স্বেচ্ছায় গ্রেফতার হয়েছিলেন বা স্বেচ্ছায় পাকিস্তানি বাহিনীর কাছে ধরা দিয়েছিলেন। 9 মাস মুক্তিযুদ্ধ হয়েছে, বঙ্গবন্ধু জানতেন না। মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা 30 লাখ নয় 3 লাখ। এইরকম আমি 10টা পয়েন্ট আমার কানে এখন পর্যন্ত বাজতেছে, যেগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ, সেগুলো ধরা পড়ছে। আরেকটা বলছিল যে তার জানা মতে 2জন নারী ধর্ষিত হয়েছে। মানে এত তথ্য প্রমাণ নির্ভর ঘটনা, বাংলাদেশে হাজার হাজার লাখ লাখ নারী ধর্ষিত হয়েছে, কিন্তু সে সেটা না বলে তার জানা মতে 2জন এটা বলতেছে। আচ্ছা, তো এই যে আমি যে কতগুলো পয়েন্ট বললাম, এই পয়েন্টগুলোকে আপনারা আজকে এই প্রথম আমার মুখ থেকে শুনলেন বা ডালিমের মুখ থেকে শুনলেন? না, আমি মনে করি না। কেন? কারণ এই কথাগুলো আপনারা প্রতিদিনই বলা যায় আপনার কানের কাছে। আপনি একটা লিখা পোস্ট করবেন, সেখানে কমেন্ট বক্সে, আপনার ইনবক্সে এই কথাগুলো আপনারা শুনেছেন। কার কাছ থেকে শুনেছেন? এই যে আমি এতক্ষণ বললাম বাংলাদেশের জাতীয় সঙ্গীত কেন রবীন্দ্রনাথ লিখবে, ভারতের প্রতি বিদ্বেষ, বঙ্গবন্ধু স্বেচ্ছায় ধরা দিয়েছেন, এই সমস্ত কথাবার্তা, মুক্তিযুদ্ধের শহীদের সংখ্যা 30 লাখ নয় 3 লাখ, এই সমস্ত কথাবার্তা আপনার কার আওয়ামী লীগের মুখে শুনছেন? না। বিএনপির মুখে শুনছেন? খুব সম্ভবত না। যারা পোর খাওয়া বিএনপি, যারা মুক্তিযুদ্ধ ধারণ করে যে বিএনপির অংশটা, তাদের কাছে শোনার কথা না। তাহলে কাদের কাছে? 71-এ পরাজিত যে শকুন, তাদের মুখে এই কথাগুলো, অর্থাৎ স্বাধীনতা বিরোধী যে আলবদর, আল শামস, রাজাকার, জামাত, এই এদের মুখে, এদের যে বংশধর আছে তাদের মুখেই কিন্তু আপনারা এই কথাগুলা, এই প্রশ্নগুলা আপনারা উঠতে বসতে আপনারা শুনেন। এবং এই যে বর্তমানে যে ইউনুস গ্যাং ক্ষমতায় আছে, ইউনুস গ্যাং যাদের নিয়ে ক্ষমতায় আছে তারা কারা? জামাত সাপোর্টেড, জামাত ব্যাকড, রাইট? অর্থাৎ স্বাধীনতা বিরোধীদের আদর্শ লালন করে এই পোলাপান নিয়ে কিন্তু ইউনুস ক্ষমতায় আছে। তো এই সমন্বয়ক নামধারী, ছাত্র নামধারী, সমন্বয়ক নামধারী যে সন্ত্রাসীরা আছে বা স্বাধীনতা বিরোধীরা আছে বা বিরোধীদের বংশধররা আছে, তারা কিন্তু এই কথাগুলো কিন্তু এই 5 আগস্টের পরে অনেকবার বলেছে। ইভেন জুলাই আগস্টের আন্দোলনেও কিন্তু তারা এইরকম কথাবার্তা কিন্তু বলেছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় কিন্তু দেখেন তো রবীন্দ্র বিদ্বেষ আমরা দেখেছি। রবীন্দ্রনাথ জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে, মানে এই জাতীয় সঙ্গীত চেঞ্জ করতে বলে ধর্ম টানিয়ে নিয়ে আসে যে এই জাতীয় সঙ্গীতের মধ্যে গান বাজনা আছে, এগুলো হারাম, হিন্দুর জাতীয় সঙ্গীত কেন বলবে। রবীন্দ্রনাথ ঢাকা ইউনিভার্সিটির বিরোধিতা করেছিলেন। এইরকম নানান ন্যারেটিভ আমরা শুনে আসছি। কারা করছে? এই স্বাধীনতা বিরোধীরাই এগুলা করে আসছে। এবং এই 5 আগস্টের পরে আমরা দেখছি। তাহলে ডালিমের বক্তব্যে এই কথাগুলো আসবে না। ডালিমের বক্তব্য থাকবে 71 নিয়ে, মুক্তিযুদ্ধের পূর্ব বা মুক্তিযুদ্ধ চলাকালীন বা 75 পর্যন্ত, হ্যাঁ, বা এই সমসাময়িক বিষয়গুলো। তার মধ্যে তো 24 আসার কথা না। এবং আপনি দেখেন সে বক্তব্য শুরুতেই কিন্তু সে বলছে যে কি বলছে আমাদের বিপ্লব এখনো শেষ হয়নি। হ্যাঁ, এটা বলছিল না যে আমাদের বিপ্লব এখনো শেষ হয়নি, কিন্তু তার মুখে তো সে তো এই বিপ্লব 24 সালের বিপ্লবে তো তার কোনো অবদান নেই, তার কোনো কিছু নেই তথাকথিত বিপ্লবে, তাই না? তো সে বলছে যে তাদের কাজ এখনো শেষ হয় নাই, যে পুরোপুরি সমাপ্ত হয়নি, এই সমস্ত কথাবার্তা বলে সে এইটা শুরু করছে। তো পুরো বিষয়টা আমার কাছে মনে হয়েছে একটা সাজানো, যেমন খুশি তেমন সাজোর একটা প্লট। এটা মনে হচ্ছে একটা মেটিকুলাস ডিজাইনের অংশ। তাকে আনা হয়েছে মানে কি, জামাতিরা তাকে আনছে এবং এই কথাগুলা বলানোর জন্য। গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হচ্ছে 71কে নর্মালাইজ করা, 71-এর গণহত্যা, জামাতের ভূমিকাকে কি করা, নর্মালাইজ করা। তাদের একটা ধারণা ছিল যেহেতু ডালিম বলতেছে তাহলে ঘটনা হয়তো সত্য হতে পারে, এইরকম একটা ইয়ে ছিল। মুক্তিযুদ্ধ নিয়ে ইতিহাস বিকৃতি, এটাকে জামাতিদের একটা যে নর্মালাইজ করা একটা পরিকল্পনা, এইটা জেনজি যে এই যে বেয়াদব যে প্রজন্ম, জেনারেশন অফ জিন্না প্রজন্ম আছে, তাদেরকে উত্তেজিত করে দেওয়াটা একটা গুরুত্বপূর্ণ উদ্দেশ্য ছিল। এইটা একটা হইতে পারে। তার পুরো যে বক্তব্য, সে পুরো বক্তব্যটা আমরা দেখলাম যে 2024 সাল, 25 সাল বা এই সমসাময়িক ইস্যুকে নিয়ে, 71 বা 75 এই প্রেক্ষাপটকে নিয়ে এইটাকে গুরুত্ব দিয়ে না, নইলে সে কিন্তু প্রথমেই এই বিপ্লবের কথা সে বলতো না। সে যেটা বুঝিয়ে দিচ্ছে যে বিপ্লব তারা এখনো শেষ হয় না, এটা নিয়ে সে কে বুঝিয়ে দিচ্ছে সে তাদের ইয়েটা হচ্ছে তারা শেখ হাসিনাকে হত্যা করতে পারে নাই। তারা যদি শেখ হাসিনাকে হত্যা করতে পারতো, মানে বঙ্গবন্ধু পরিবারের যে বাকি যারা আছে তাদেরকে যদি হত্যা করতে পারতো, ইসলামী বিপ্লব যদি তারা করতে পারতো, তাহলে তাদের হয়তো
মিশন সাকসেসফুল হইতো, কিন্তু সেটা করতে পারে নাই। হ্যাঁ, এর সাথে যদি একটু অ্যাড করি তাহলে বলবো যে তারা কিন্তু যদি বঙ্গবন্ধুর প্রতি তাদের কোনো ক্ষোভ ছিল সেটার জন্য কিন্তু শুধু বঙ্গবন্ধুকে তারা হত্যা করতো, তাই না? ওনার তো 10 বছরের শিশু ছেলে, তাকে তো হত্যা করার কোনো প্রয়োজন ছিল না। তার এক্স্যাক্টলি। মানে তাদের ওই বিপ্লব শেষ হয়নি বলতে ওই পরিবারের প্রতিটা মানুষ, ওই পরিবার, ওই বংশের প্রতিটা মানুষকে তাদের আসলে হ্যাঁ, মেরে ফেললে মনে হয় বিপ্লবটা শেষ হবে। হ্যাঁ, কারণ তারা তো ওই রাত্রে তো আরো অনেকগুলো পরিবার, বঙ্গবন্ধুর বংশের আর অনেকগুলো পরিবারের উপর তারা আঘাত করছে। ওগুলোর সাথে তো তারা তো অনেকেই তো তাদের দাবি অনুযায়ী বঙ্গবন্ধু খারাপ শাসন টাসন করছে, এগুলো ওরা তো জড়িত না। হ্যাঁ, অনেক পরিবার ইয়ে করে সর্বশেষ বঙ্গবন্ধু পরিবারে তারা আঘাত করছে। আচ্ছা, ডালিমের বক্তব্য থেকে কিছু সত্য বিষয় প্রতিষ্ঠিত হয়েছে, ধরে নেওয়া যায়। কি কি? তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ যে তারা এতদিন যে নেগেটিভ প্রচার করছে যে বঙ্গবন্ধু কে তারা হত্যা করছে এই কারণে যে দুঃশাসন, বঙ্গবন্ধু দুঃশাসন ছিল, স্বাধীনতা ছিল না, বাকশাল প্রতিষ্ঠা করেছিলেন, দুর্ভিক্ষ হয়েছিল, দুর্নীতি হয়েছিল, ইত্যাদি ইত্যাদি অনেক কিচ্ছা কাহিনী তারা বলতো। কিন্তু ডালিমের কথা থেকে কিন্তু সেটা একেবারে বুমেরাং হয়ে গেছে। অর্থাৎ জামাতিদের যে এজেন্ডা, তারা যে অন্যকে ঘায়াল করার জন্য আনছিল, সেই অস্ত্র কিন্তু তাদের পেছন দিয়ে কিন্তু ঢুকে গেছে। হ্যাঁ, কারণ ডালিম কি বলছে, বঙ্গবন্ধুকে কেন মারছে? ডালিম বলছিল যে বঙ্গবন্ধুকে মারা হয়েছে কারণ সেই বিষয়টা নাকি তারা 71 সালে নির্ধারণ করে রেখেছিল যে আগামী 25 বছরের মধ্যে একটা প্ল্যান করেছিল। মুক্তিযুদ্ধ চলাকালীন হ্যাঁ। সময়ে, মুক্তিযুদ্ধ চলাকালীন সময় থেকেই এই তারা ভারতের প্রতি বিদ্বেষ এবং ভারতের প্রতি বঙ্গবন্ধুর যে দুর্বলতা তার দাবি অনুযায়ী, এবং তখন থেকেই বঙ্গবন্ধুকে তারা হত্যা করার জন্য তারা পরিকল্পনা নিয়েছিল। 25 বছরই পরিকল্পনা নিয়েছিল। জিয়াউর রহমান সহ আরো অনেককে তারা সেখানে ইনভলভ করেছিল, কোরআন শরীফ ছুঁয়ে শপথ পর্যন্ত তারা নিয়েছিল। তো তার মানে কি হচ্ছে, তারা যে নেগেটিভ দাঁড় করে, তাহলে বঙ্গবন্ধু তো 72-এর পর থেকে বঙ্গবন্ধু ক্ষমতায় ছিলেন, তাই না? মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে যখন বাংলাদেশের জন্মই হয় নাই, স্বাধীন বাংলাদেশের যে জন্মই হয় নাই, আনুষ্ঠানিক যে বিজয় সূচিত হয় নাই, আহ, আহ, অর্থাৎ যে বাংলাদেশে যুদ্ধ চলতেছে, তখন সে কিভাবে বঙ্গবন্ধুকে তারা হত্যার পরিকল্পনা করে? তার মানে হচ্ছে বঙ্গবন্ধু আরো 2 বছর পরে, প্রায় 1.5 বছর পরে ক্ষমতায় আসছেন। তাহলে তারা কিভাবে বঙ্গবন্ধু শাসন, অপশাসন বা দুঃশাসন বা দুর্নীতি টর্নীতি তারা তাদের দাবি অনুযায়ী, এই কারণে তো তারা বঙ্গবন্ধুকে হত্যা করার কথা না, কারণ যে সময় বঙ্গবন্ধু ক্ষমতায় যান নাই, তাই না? তার মানে কি দাঁড়ালো, তারা বঙ্গবন্ধুর শাসন আমলের জন্য হত্যা করে নাই। তারা আগে থেকেই, ডালিমের দাবি অনুযায়ী আগে থেকেই তারা প্ল্যান করে রাখছিল যে বঙ্গবন্ধুকে তারা হত্যা করবে। এটা একটা ইয়ে। শেখ কামালের বিষয়টা, আচ্ছা, এখানে যদি আমি বঙ্গবন্ধুকে হত্যা করবে এটার সাথে যদি আরো অ্যাড করি, সে কিন্তু তার বক্তব্যে বারবার বলতেছিল যে সো কল্ড মুক্তিযুদ্ধ, তার নামের আগে আবার মানে বীর উত্তম লাগানো, কিন্তু সে বলতেছে বারবার যে সো কল্ড মুক্তিযুদ্ধ। তার মানে কিন্তু আসলে সেই 71 সালে বঙ্গবন্ধু যে দেশ স্বাধীন করার জন্য উনি যে নেতৃত্ব দিচ্ছেন সেটাই মনে হয় তাদের পছন্দ হয়নি, এবং সেজন্য ওই সময় তারা প্ল্যান করছে যে 25 বছরের মধ্যেই হোক আমরা এটা সমাধান করব, ওনাকে যেভাবেই হোক মেরে ফেলবো। বীর বিক্রম তার ভাই স্বপনের, এবং সে বীর উত্তম, সে তার যদি মুক্তিযুদ্ধের প্রতি তার এত যদি মানে ইয়ে থাকতো, খারাপ লাগা থাকতো, ভারত বিদ্বেষ থাকতো, তাহলে সে মুক্তিযুদ্ধ করলো কেন? সে এই উপাধিগুলা সে নিল কেন? আর একজন প্রকৃত মুক্তিযোদ্ধা কখনো তার মুক্তিযুদ্ধকে, তার অর্জনকে সকল কখনো সে বলবে না। হ্যাঁ, তারপরে হচ্ছে 30 লক্ষ শহীদকে সে কখনো 3 লাখ বলবে না। সে এইভাবে এই তার চোখের সামনে যে গণহত্যা ঘটেছে, যে ক্ষয়ক্ষতি হয়েছে, যে নির্যাতন নিপীড়ন হয়েছে, সে সেটাকে কখনো সে কম করে বলবে না, তাই না? তার যা ঘটেছে সে তো সেটাই বলবে, তাই না? তার মধ্যে একটা মানে এই, যেহেতু সে রণাঙ্গনে ছিল, যেহেতু সে সেনাবাহিনীতে ছিল, তাহলে তার চোখের সামনে যা ঘটছে সেগুলো তো সে গড়গড় গড়গড় করে বলবে, তাই না? এবং তার চোখে মুখে একটা বাস্তব ইয়ে ফুটে উঠবে, তাই না? একটা বিভৎস বা একটা কষ্টের একটা ইয়ে ফুটে উঠবে, কিন্তু তার মধ্যে কিন্তু সেটা নাই। তার মানে আমি মনে করি সে কখনোই মুক্তিযুদ্ধকে সে ধারণ করতো না। যে ওই জেনারেশন অফ জিন্নার ইয়ে ছিল, তখনই সে তাদের জাতির পিতা ওই এটাই মানতো, এবং পাকিস্তানকেই সে হৃদয়ে লালন করতো। আদারওয়াইজ যে মানুষটা বঙ্গবন্ধু যে ক্ষমতায় যান নাই, তাহলে তারা তাদের ভিতরে রাখছে যে বঙ্গবন্ধুকে তারা সরাইয়া দেবে। আরেকটা বিষয় সে বলছিল, শেখ কামালের বিষয়টা কিন্তু তার বক্তব্য থেকে স্পষ্ট উঠে আসছে যে তারাই দাবি করে যে এই মুক্তিযুদ্ধ বিরোধীরা, তারা দাবি করে যে শেখ কামাল ডালিমের বউকে অপহরণ করে নিয়ে গেছেন,
গতকালের কিন্তু তার এই বক্তব্য থেকে এটা স্পষ্ট হয়ে আসছে যে শেখ কামাল সেটার সাথে জড়িত ছিলেন না, সেটার সাথে জড়িত ছিলেন তৎকালীন সময়ের এমপি গাজী, তাই না? হ্যাঁ, এবং এবং এইখানে এইখানে সে এইটাও, এটার সাথে কিন্তু আমি 5 আগস্টের যে জুলাই আগস্টের আন্দোলনের একটা মিল পাই। মিলটা কি? ডালিম এর বউকে অপহরণ করার সাথে এতদিন তারা ন্যারেটিভ প্রচার করছিল যে শেখ কামাল জড়িত, কিন্তু ডালিমের কথা থেকে যে স্পষ্ট হয়ে গেল যে গাজী জড়িত। হ্যাঁ, তো গাজী বঙ্গবন্ধুর মন্ত্রী সরকারের তৎকালীন একজন এমপি ছিলেন। তো এমপি নাকি গাজী এই অপহরণের সাথে জড়িত। সত্য কি মিথ্যা কেউ জানে না, কিন্তু বঙ্গবন্ধু বলছেন যে গাজী যদি জড়িত থাকে তাহলে গাজীর বিচার হবে, এবং সে মেনে বাসা চলে গেছে। তারপর বাসা থেকে গিয়ে সে উল্টাপাল্টা আচরণ করা শুরু করলো, সে এইটা মানে না, এবং সে 3টা শর্ত দিল। আওয়ামী লীগের এমপি এবং আওয়ামী লীগের সদস্য, সেহেতু আওয়ামী লীগের প্রধান হিসেবে যা বঙ্গবন্ধুকে ডালিমের কাছে ক্ষমা চাইতে হবে, এক, এবং গাজী যে অপকর্ম করছে সেটা পত্রপত্রিকাতে প্রকাশ করতে হবে, এবং 3 নম্বর এটা ছিল এই গাজী তাদের দাবি অনুযায়ী যে অপহরণের সাথে জড়িত তাদেরকে সেনাবাহিনীর হাতে তুলে দিতে হবে। এই সমস্ত, তার মানে কি দাঁড়ালো, যেটা সে মেনে গেল যে বঙ্গবন্ধু বিচার করবেন, জাতির জনক বলতেছেন, জাতির পিতা বলতেছেন, এবং একজন প্রধানমন্ত্রী বলতেছেন যে আমি সেটার বিচার করব। তাহলে বিচার করতে গেলে কি, যেহেতু সে একজন এমপি, তাহলে সেখানে তদন্ত করতে হবে, তাই না? অনেক বিষয় আসলে জড়িত আছে, এবং সেটার জন্য অন্তত 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 1 সপ্তাহ এরকম একটা সময়ের দরকার পড়বে। তাই ন্যূনতম সময়ের দরকার, 2 দিন 3 দিনের সময় দরকার পড়বে। সে বাসায় গেল, একদিনও সময় দিল না, সে এসে বলতেছে সে 3টা শর্ত দিল, এগুলা করতে হবে। তাহলে তো এটা মোটামুটি এই যে জুলাই আগস্টে যে তারা যে করছিল, আন্দোলনটা করতেছিল কোটা নিয়ে, সেটা তো একই হয়ে গেল। প্রধানমন্ত্রী বলেছেন বা বাংলাদেশের যে আইন, সুপ্রিম কোর্ট থেকে বলা হয়েছে যে এগুলো তারা রায় দিবে, সেই রায়ের অপেক্ষা না করেই তারা আন্দোলন শুরু করে দিচ্ছে, তাই না? কিন্তু তারাও মানলো না। 5 আগস্টের সাথে যেটা মিল আমি পাই সেটা হচ্ছে কি, 5 আগস্টে যেহেতু তাদের দাবি মেনে নেওয়া হয়েছে, এই আন্দোলনকারীদের, জঙ্গি সন্ত্রাসীদের যতগুলো দাবি ছিল প্রায় প্রত্যেকটা দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু তারা একটার পর একটা দাবি তারা তুলতেছিল, তারা মাঠ থেকে নামতেছিল না। তার মানে এটা তাদের মেটিকুলাস ডিজাইনের অংশ। তাদের উদ্দেশ্য ছিল এক দফা শেখ হাসিনাকে, সরকারকে উৎখাত করা, তাই না? যার কারণে তারা যত করা হয় না কেন, তারা ওইখান থেকে আসবে না, একটার পর একটা তারা এই পিছলামি করবে, কারণ তার উদ্দেশ্য তো হচ্ছে শেখ হাসিনা সরকার উৎখাত করা। একইভাবে এই ডালিমের উদ্দেশ্য ছিল যে না, বঙ্গবন্ধু বলার পরেও সে তারপর যাদের সাথে গিয়ে আলোচনা করছে, বাসায় গিয়ে যাদের সাথে সে আলোচনা করছে, যারা তাকে মানে করছে, মেটিকুলাসলি ডিজাইন যারা করছে, সেই ডিজাইনারদের সাথে আলোচনা করছে, আলোচনা করা বলছে যে না, বঙ্গবন্ধুর কথায় তুমি রাজি হয়ে না, তুমি বলো যে বঙ্গবন্ধুকে ক্ষমা চাইতে বলো, আর এগুলা শর্ত দাও, দুনিয়ার মানুষ যাতে জানে যে এই বঙ্গবন্ধুর একজন এমপি এই অপকর্ম করছে, তকর্ম করছে, এগুলো জানে। অর্থাৎ তাকে করে দিছে। অন্য যে ডিজাইনার ছিল তারা সঙ্গী সাথীদের সাথে আলোচনা করছে, অর্থাৎ এক মানে ওইটাকে কেন্দ্র করে একটা খারাপ একটা ঘটনা ঘটানোর তাদের উদ্দেশ্য ছিল, যেটার সাথে জুলাই আগস্টের আন্দোলনের আমি একটা চমৎকার একটা মিল দেখতে পাই। হ্যাঁ, তো এই ডালিমের বক্তব্যের মধ্য দিয়ে কিন্তু এটা ফুটে উঠেছে, এবং তার বইয়েও যেটা যা বুঝেছি, যা দেখেছি, যা বুঝেছি, যা করেছি, এটার মধ্যেও কিন্তু লেখা যে দেখা যায় যে ডালিমের বউ অপহরণের পেছনে শেখ কামালের কোনো সম্পর্ক নেই, বরং এ থেকে প্রমাণিত হয় যে বঙ্গবন্ধু পরিবারের প্রতি যেহেতু তাদের একটা রাগ আছে, ক্ষোভ আছে, কারণ যার নেতৃত্বে, যার কারণেই বাংলাদেশ স্বাধীন হয়েছে, পাকিস্তান বাহিনীর পরাজয় হয়েছে, তারা এটা মানতে পারে না। পারার কারণে তারা কি করতো, বঙ্গবন্ধু পরিবার সম্পর্কে বদমায়াসী কথা বলতো, নোংরা